নিশিরাতের ছায়া, অভিশপ্ত দিঘির রহস্য। নীলগঞ্জ গ্রামটা দিনের বেলাতেও একটু থমথমে থাকে। গ্রামের শেষ মাথায় বিশাল এক দিঘি, নাম তার কালীসাগর। লোকে বলে এই দিঘির জল নাকি কখনো শুকায় না, আর সূর্যাস্তের পর এই দিঘির পাড়ে পা রাখার সাহস গ্রাম প্রধানের বাঘের মতো সাহসী লোকেরও নেই। অনেক শহর থেকে গ্রামে এসেছে তার বাল্যবন্ধু সুমিতের বিয়েতে। পেশায় সে একজন সাংবাদিক, তাই অলৌকিক বিষয়ে তার চিরকালই ঘোর অবিশ্বাস। অনেকদিন পর দুই বন্ধু একসাথে বসে কথাবার্তা বলে, পুরনো স্মৃতিকথা। অনিশ একা বাহিরে গ্রামটা ঘুরে দেখা ইচ্ছে হয়। সুমিত ব্যস্ত অনেক, তাই সে একা ঘুরে দেখবে। সুমিত অনিশকে বলে তাদের গ্রামে কালীসাগর দিঘি পাড় না যেতে। সুমিত বারবার সতর্ক করেছিল, অনিশ, অন্তত এই কটা দিন দিঘির ওদিকে যাস না, জায়গাটা সুবিধার নয়। অনিশ হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু নিয়তি বোধহয় সেদিন তার অবিশ্বাসের পরীক্ষা নিতেই তৈরি ছিল। সেই কাল রাত, বিয়ের সব অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় 12টা বেজে গেল। অনিশের খুব চড়া কফি খাওয়ার নেশা। গ্রামে তখন সব দোকান বন্ধ। সুমিতদের বাড়ির পেছনের পথ দিয়ে একটু গেলেই একটা চায়ের দোকান আছে, যা রাত পর্যন্ত খোলা থাকে বলে অনিশ শুনেছিল। কিন্তু সমস্যা হলো, সেই পথে যেতে হলে কালীসাগরের পাড় দিয়েই যেতে হয়। অনিশ পকেটে টর্চ আর ফোন নিয়ে বেরিয়ে পড়ল। আকাশটা মেঘলা, ঝিঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে কোনো এক অজানা পাখির ডাক চারপাশটাকে আরো রহস্যময় করে তুলছে। দিঘির পাড়ে পৌঁছতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া অনিশের গায়ে লাগলো। মনে হলো বাতাসের তাপমাত্রা হুট করে অনেকটা কমে গেছে। দিঘির শান্ত জলের ওপর চাঁদের ফ্যাকাশে আলো পড়েছে। হঠাৎ অনিশের মনে হলো জলের মাঝখানে কে যেন সাঁতার কাটছে। টর্চের আলো ফেলতেই দেখলো কিছুই নেই, শুধু কয়েকটা বুদবুদ উঠছে। সে নিজের মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই সে থমকে দাঁড়ালো। রাস্তার ঠিক মাঝখানে একটা ছোট মেয়ে বসে আছে, পরনে জীর্ণ এক সাদা জামা, চুলগুলো এলোমেলো। মেয়েটা নিচু স্বরে কাঁদছে। অনিশ কাছে গিয়ে জিজ্ঞেস করলো, খুকি, এত রাতে এখানে কি করছো? বাড়ি কোথায় তোমার? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু কান্নার আওয়াজটা আরো বাড়তে লাগলো। অনিশ যখন তার কাঁধে হাত দিতে যাবে, তখনই খেয়াল করলো মেয়েটার পা দুটো মাটির দিকে নেই, বরং পেছনের দিকে ঘোরানো। শিউরে উঠল অনিশের সারা শরীর। সে এক পা পিছিয়ে আসতেই মেয়েটা হঠাৎ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখের জায়গায় কোনো মনি নেই, শুধু দুটো জলজলে লাল গর্ত। মুখ দিয়ে এক বিভৎস পচা গন্ধ বেরোচ্ছে। মেয়েটা খিলখিল করে হেসে উঠল, যে হাসি কোনো মানুষের হতে পারে না। অশরীরী তাণ্ডব। ভয়ে অনিশের হাত থেকে টর্চটা পড়ে গেল। সে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতবারই সে দৌড়াচ্ছে মনে হচ্ছে সে একই জায়গায় ফিরে আসছে। দিঘির জল থেকে তখন উঠে আসছে অস্পষ্ট সব ছায়া, তারা যেন অনিশকে চারদিক থেকে ঘিরে ধরছে। বাতাসে ফিসফিসানি শোনা যাচ্ছে, যাস না, আমাদের সাথে থাক। অনিশ তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে চাইল, কিন্তু দেখলো ফোনটা কাজ করছে না। তার মনে হলো পেছন থেকে কেউ তার জামা টেনে ধরছে। সে সর্বশক্তি দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। হঠাৎ সে দেখল দিঘির মাঝখান থেকে বিশাল এক বড়িয়া কালো অবয়ব উঠে আসছে। তার উচ্চতা প্রায় 10 ফুট, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেই বিভীষিকা অনিশের দিকে হাত বাড়াতেই সে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের জেলেরা দিঘির পাড়ে অনিশকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীরে আঁচড়ানোর দাগ এবং জামাটা ছিঁড়ে ফালি ফালি হয়ে আছে। গ্রাম্য ওঝা এবং ডাক্তার ডাকা হলো। অনিশের জ্ঞান ফিরল বিকেলে। তার দু চোখে তখনও সেই আতঙ্ক। সে শুধু একটা কথাই বারবার বলছিল, সে আসছে, সে আমাকে ডাকছে। সুমিত পরে তাকে বলেছিল যে আজ থেকে প্রায় 50 বছর আগে ওই দিঘিতে এক ছোট মেয়ে ডুবে মারা গিয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে তার বাবাও তলিয়ে যান। গ্রামের মানুষের বিশ্বাস, তাদের অতৃপ্ত আত্মা আজও দিঘির পাড়ে ঘুরে বেড়ায়
এবং রাতে একা কাউকে পেলে তাকে নিজেদের জগতে টেনে নিয়ে যায়। কিছুদিন পর অনিশ এখন শহরে ফিরে গেছে, কিন্তু আজও মাঝরাতে সে ঘুম থেকে লাফিয়ে ওঠে। তার মনে হয় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে, আবার আসবি তো দিঘির পাড়ে। বিজ্ঞানের ছাত্র অনিশ এখন আর অলৌকিক ঘটনাকে অস্বীকার করে না। সে জানে এই পৃথিবীর যুক্তির বাইরেও এমন কিছু জগৎ আছে যেখানে মানুষের পৌঁছানো সম্ভব নয়, কিন্তু সেই জগৎ থেকে কেউ কেউ আমাদের মাঝে চলে আসে। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।